আসসালামু আলাইকুম। আজ 19 ডিসেম্বর 2024 বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনার বিরুদ্ধে মুখ খুললেন সাবেক প্রতিমন্ত্রী পলক। হাসিনার বিরুদ্ধে যে কাজটি করায় খুশি মার্কিন যুক্তরাষ্ট্র। ডক্টর ইউনূসের বক্তৃতায় হতাশ মির্জা ফখরুল। এবার বিস্তারিত। নিজের নেত্রী হাসিনার বিরুদ্ধে এবার মুখ খুললেন ইন্টারনেট বন্ধ করে দেওয়া সাবেক প্রতিমন্ত্রী পলক। এ নিয়ে নেট দুনিয়া তোলপাড়। অনেকেই বলছেন পলক সাহেব ঠেলায় পড়ে সত্য কথা বলছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জুলাই গণ অভ্যুত্থানের সময় সারা দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল বলে স্বীকারোক্তি দিয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে স্বীকারোক্তি দেন তিনি। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে সাংবাদিকদের একথা জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জুলাই গণ অভ্যুত্থানের সময় সারা দেশে ইন্টারনেট বন্ধ করা হয় বলে জিজ্ঞাসাবাদে ট্রাইব্যুনালকে স্বীকারোক্তি দিয়েছেন জুনায়েদ আহমেদ পলক। প্রসঙ্গত, ছাত্র জনতার আন্দোলন দমাতে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে গত 17 অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এদের মধ্যে পলক আহমেদও রয়েছেন। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য যে সময় ঘোষণা করেছেন তাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুমের সঙ্গে সম্পৃক্ততা তদন্তেও সমর্থন জানিয়েছে তারা। বুধবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। ডক্টর ইউনূস ঘোষিত নির্বাচনের সময় উল্লেখ করে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে 2025 সালের শেষে অথবা 2026 সালের শুরুর দিকে নির্বাচন হতে পারে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি? জবাবে প্যাটেল বলেন, নির্বাচনের প্রস্তুতির জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে স্বাগত জানাই, কেননা শেষ পর্যন্ত তারা বাংলাদেশের জনগণকে ইচ্ছে মতো প্রতিনিধি বাছাইয়ের সুযোগ দেবে। নির্বাচন এমন একটি বিষয় যে ক্ষেত্রে আমরা সময়টাকে পর্যবেক্ষণ করছি। অবশ্যই আমরা এই পুরো প্রক্রিয়া চলাকালীন আইনের শাসন এবং গণতান্ত্রিক নীতির প্রতি সম্মানকে উৎসাহিত করতে চাই, যেন পরিবর্তন ফলপ্রসূ হয়। পুরো বিশ্বেই শান্তিপূর্ণ উপায়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের পক্ষে যুক্তরাষ্ট্র। গুম তদন্ত কমিশনে শেখ হাসিনার সম্পৃক্ততা নিয়ে ওই সাংবাদিক জানতে চান। দ্য নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশের গুম তদন্ত কমিশনের একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে, যা বলপূর্বক গুমের বিষয়গুলো তদন্ত করছে। কমিশনের রিপোর্টে সাবেক প্রধানমন্ত্রীর সম্পৃক্ততা উঠে আসছে। যুক্তরাষ্ট্র এর আগে জোরপূর্বক গুমের ঘটনায় জড়িত ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে? জবাবে প্যাটেল বলেন, গত 2 দশকে শত শত বাংলাদেশিকে জোরপূর্বক গুম করা হয়েছে। এমন প্রতিবেদনে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। জোরপূর্বক গুম গুরুতর মানবাধিকার লঙ্ঘন, কেননা অনির্দিষ্টকালের জন্য আটক বা নিখোঁজ রাখলে ভুক্তভোগীরা মানসিক যন্ত্রণায় ভোগেন, তাদের পরিবারও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব অপরাধ তদন্তে যে পদক্ষেপ গ্রহণ করেছে আমরা তাকে স্বাগত জানাই। ভুক্তভোগী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে ন্যায্য ও স্বচ্ছ প্রক্রিয়া বাস্তবায়নের আহ্বান জানাই। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ বিরোধী অপপ্রচার ও সাম্প্রদায়িক উস্কানি ছড়িয়ে আসছেন কলকাতার বিতর্কিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। এবার সেই ময়ূখ রঞ্জন ঘোষের অফিসিয়াল ফেসবুক পেজ ডিসেবল করে দেওয়ার দাবি করেছে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স নামের একটি হ্যাকার কমিউনিটি। ফেসবুকে দেওয়া এক পোস্টে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স দাবি করছে, বাংলাদেশ বিরোধী অপপ্রচার, গুজব ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় ময়ূখ রঞ্জনের পেজটি ফেসবুক থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে তারা। পোস্টে বলা হয়েছে, কলকাতার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের অফিসিয়াল পেজ অপসারণ সফল। সম্প্রতি বাংলাদেশ নিয়ে গুজব অপপ্রচার চালিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগে ও সংবাদ মাধ্যমে গুজবকে অতিরঞ্জিত করতে বাংলাদেশ থাকবে না আর চট্টগ্রাম নিয়ে যাচ্ছে ভারত বলে সংবাদ প্রচার করে অমানবিক উদ্দেশ্য প্রণোদিত ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে ভাইরাল হওয়া ময়ূখ রঞ্জন ঘোষের অফিসিয়াল পেজ ডিসেবল করা হয়েছে।
মৈখ রঞ্জন ঘোষ ভারতের সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর এবং হেড অব ইনপুট হিসেবে কর্মরত। বাংলাদেশ নিয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে সংবাদ উপস্থাপন করায় সম্প্রতি দর্শক মহলের নজরে আসেন তিনি। অনেকেই তার উপস্থাপনাকে অতিরঞ্জিত ও উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছেন। আগামী সংসদ নির্বাচনের সময় নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছেন তা অস্পষ্ট বলে মনে করছে বিএনপি। একই সঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না থাকায় হতাশ হয়েছে দলটি। বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই হতাশার কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, 18 ডিসেম্বর রাতে বিএনপির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করেন। সেই সভায় গত 16 ডিসেম্বর বিজয় দিবসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং পরবর্তীতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংবাদ সম্মেলনের মাধ্যমে উপদেষ্টার ভাষণের যে ব্যাখ্যা দিয়েছেন তা নিয়েও আলোচনা হয়। ডক্টর ইউনূসের ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট বলে দাবি করে মির্জা ফখরুল বলেন, সভা মনে করে তার বক্তব্যে নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের রোড ম্যাপ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারেই অস্পষ্ট। নির্দিষ্ট কোনো সময় উল্লেখ নেই, অথচ তার প্রেস সচিব বলেন যে 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরস্পর বিরোধী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিয়ে দেবে, সেটা তার বক্তব্যে নেই, এটা আমাদের হতাশ করেছে। আবার তার প্রেস সচিব যা বললেন সেটা সাংঘর্ষিক। প্রধান উপদেষ্টা বলেছেন 25 অথবা 26 সালের শুরুতে নির্বাচন হবে, আর প্রেস সচিব বলছেন 26 সালের জুনে নির্বাচন হবে, যার কারণে আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক। এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্য আরও বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে তাই নির্বাচন অনুষ্ঠানের বিলম্বের প্রয়োজন নেই। নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো সম্পন্ন করে দ্রুত নির্বাচন অনুষ্ঠান সম্ভব। জনগণ এই বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য আশা করে। নির্বাচনের সুনির্দিষ্ট সময় রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত বলে মনে করেন বিএনপি। নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে নির্বাচন কমিশন সংস্কার থেকে কোনো রকম বাধা দেওয়া হচ্ছে না কিংবা কোনো রকম বাধার সৃষ্টি করা হচ্ছে না। সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হোক, সেই সুপারিশ আমরা করব। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনে অযোগ্য না হলে সবার অংশগ্রহণের সুযোগ থাকা উচিত। আমরা চাই সব দলের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক নির্বাচন হোক, এমন প্রত্যাশাই করি। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাবনার কাজ প্রায় শেষের দিকে। হাজার প্রস্তাবনা এসেছে, সেগুলো পর্যালোচনা করে চূড়ান্ত প্রস্তাবনা আগামী 31 ডিসেম্বরের মধ্যে নির্বাচন সংস্কারের প্রস্তাবনা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে দেওয়া হবে। এরপর সেই প্রস্তাবনা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে আলোচনা করে পরবর্তীতে নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হবে। এর মাধ্যমে গণতন্ত্রের উত্তরণ ঘটবে। নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান বলেন, ভোটার তালিকা সংশোধন হালনাগাদ করা নির্বাচন কমিশনের দায়িত্ব। আমরা এসব বিষয়ে সুপারিশ করব। নির্বাচন কমিশন অবশ্যই নিরপেক্ষভাবে কাজ করতে পারবে। অতীতে নির্বাচন কমিশন রাজনৈতিক দলের প্রভাবে প্রভাবিত করেছে, কেননা সেই নির্বাচনগুলো দলীয় সরকারের সময়ে হয়েছে। আগামী 21 ডিসেম্বর ইকোস অফ রেভুলেশন শীর্ষক কনসার্টে ঢাকা মাতাবেন বিশ্বখ্যাত সঙ্গীত শিল্পী ওস্তাদ রাহাত ফাতে আলী খান। জুলাই আগস্টের অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সহায়তার জন্য রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম স্পিরিটস অফ জুলাই। এই উপলক্ষে সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন রাহাত ফাতে আলী, যেখানে তিনি বলেন, আমার বীর বাঙালি ভাই বোনদের সালাম জানাই, আসসালামু আলাইকুম। শিক্ষার্থীদের আহ্বানে আপনাদের সবার জন্য গান গাইতে আসছি।
আপনাদের সুন্দর জন্মভূমি বাংলাদেশে। তিনি যোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের পরিবারের জন্য তহবিল সংগ্রহের প্রচেষ্টার অংশ হিসেবে একটি চ্যারিটি কনসার্টে আপনাদের সবার সঙ্গে দেখা করব। বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকায় সাহসী শিক্ষার্থীরা এই কনসার্টের আয়োজন করেছে। কনসার্টের সময় সংগৃহীত তহবিল উৎসর্গ করা হবে জুলাই গণঅভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন তাদের পরিবারের কল্যাণে। সবশেষে বলেন, 21 ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে বাংলাদেশি ভাই বোনদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ পাকিস্তান বন্ধুত্ব জিন্দাবাদ। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনীর মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, জীবনে গুরুত্বপূর্ণ বা অগুরুত্বপূর্ণই হোক না কেন, যে কোনো কাজ করবার আগে 3 বার যাচাই বাছাই করুন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3 বার যাচাই করতে গেলে কোনো না কোনো ত্রুটি বা কোনো না কোনো সংশোধনী আসবেই। সুতরাং যে কোনো কাজ করবার আগে 3 বার ভাবুন, 3 বার পরীক্ষা নিরীক্ষা করুন, অথবা 3টা পদ্ধতিতে পর্যবেক্ষণ করুন। তাহলে দেখবেন সেই কাজটি আরও সুন্দর, সুচারু হচ্ছে। যে কেউ একজন যে কোনো বিষয়ে বললেই সেটাতে ঝাঁপিয়ে পড়া কিন্তু কখনোই সঠিক নয়। সেই জন্যে যাচাই বাছাই করা প্রয়োজন। আমরা যে কোনো চুক্তির ক্ষেত্রে অতটা যাচাই করি না, কিন্তু যখন সমস্যা হয়ে যায় সেটা বড় আকার ধারণ করে। সেই জন্যে কাজ শুরু করবার আগে 3 বার বা 3 পদ্ধতিতে যাচাই বাছাই করা জরুরি। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। সিরিয়াকে কোনোভাবেই সন্ত্রাসীদের আখড়ায় পরিণত হতে দেবেন না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, তুরস্কে নিষিদ্ধ কুর্দিস্তান ও ওয়ার্কার্স পার্টি এবং রাশিয়ায় নিষিদ্ধ ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। খবর তাসের। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, দেশটিকে সন্ত্রাসবাদের কেন্দ্রস্থলে পরিণত হওয়া থেকে আমাদের রোধ করতে হবে। আইএস ও পিকেকে এবং এর সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। এই বিষয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডের লেয়েনের আলোচনা করেছেন এরদোগান। এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট। এরদোয়ান বলেন, তুরস্কই একমাত্র দেশ এবং মিত্র যেটি এই 2 সন্ত্রাসী সংগঠনকে পরাজিত করেছে। আমরা অবশ্যই এই সংগঠনগুলোকে আবার সংগঠিত হতে দেব না। এদের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। এই তুর্কি নেতা বলেন, যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার জনগণ এখনই ভারী বোঝা বহন করতে সক্ষম হবে না। দেশটিকে পুনর্গঠন এবং একটি জাতীয় নিরাপত্তা জোরদার করতে হবে। সিরিয়ার প্রতিবেশী, বন্ধু এবং ভ্রাতৃপ্রতিম দেশগুলোর দ্রুত ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক সংস্থাগুলো সমর্থন নিয়ে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত। এরদোয়ান বলেন, আমি এটি স্পষ্ট করে বলছি, দুর্ভাগ্যবশত আন্তর্জাতিক সম্প্রদায় সিরিয়ার জনগণকে যথেষ্ট সহায়তা করেনি যখন তারা গত 13 বছর ধরে সহিংসতায় ভুগছিলেন। এখন এই অভাব পূরণ করার সুযোগ এসেছে বলে মনে করেন এরদোয়ান। তার মতে, সিরিয়ার পুনর্গঠনে ব্যাপক সমর্থনের প্রয়োজন হবে। তুরস্ক ইতোমধ্যে দামেস্কে দূতাবাস পুনরায় চালু করেছে বলে জানিয়েছেন তিনি। সিরিয়ান জনগণের প্রতি আঙ্কারা সমর্থন অব্যাহত রাখবে বলে জানান এরদোয়ান। ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, তবে এটি ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। বৃহস্পতিবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আইডিএফ জানিয়েছে, ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে, ফলে এটি ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করেনি। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, ভূপাতিত করা ক্ষেপণাস্ত্রের শার্পনেল পতিত হওয়ার কারণে সাইরেন ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, ভূপাতিত করা ক্ষেপণাস্ত্রের শার্পনেল রামাত গান এলাকায় পার্কিং করা গাড়ির উপর পড়েছে। এতে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের মাগেন ডেভিড আদমের স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, একই এলাকার একটি স্কুলেও শার্পনেল পতিত হয়েছে। এতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে দেশটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। সোমবার 16 ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, হুতিরা সেন্ট্রাল ইসরায়েলকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গাজায় যুদ্ধ বন্ধ না হলে এই হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে তারা। টেলিভিশনে এক বার্তায় হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, প্যালেস্টাইন 2 নামে সোমবার একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। কেবল ইসরায়েলে হামলা নয়, লোহিত সাগরে দেশটির সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা।
মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত ১৯ নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ১০০টির বেশি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা। হুতিদের হামলার জবাবে বেশ কয়েকটি দেশের সমন্বয়ে একটি টহল জোট গঠন করে যুক্তরাষ্ট্র। এই জোট গঠন করেও ইরানপন্থী যোদ্ধাদের থামাতে না পেরে ইয়েমেনে হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ বাহিনী। তবে হামলা করেও এখনো পর্যন্ত তাদের থামাতে পারেনি পশ্চিমারা। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।